মুক্তিযুদ্ধ ৯ মাস স্থায়ী হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ২৬শে মার্চ মুক্তিযুদ্ধ শুরু হয়। ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, ২.৫ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করি। তার মিরপুর ছিল একটি অরক্ষিত এলাকা। সারা বাংলাদেশ মুক্ত হলো, ১৬ই ডিসেম্বর মিরপুর মুক্ত হয়নি। কারণ ছিল ওটি একটি বিহারি অধ্যুষিত এলাকা ছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা যে হত্যাকাণ্ড চালিয়েছিল, বিহারিরা তাদের সহযোগী ছিল। পাকিস্তানিদের অনেক অস্ত্র বিহারিদের কাছে ছিল। সেই অস্ত্র তারা ৩০শে জানুয়ারি ১৯৭২ সাল পর্যন্ত বাঙালিদের উপরে ব্যবহার করেছে। প্রতি বছর যখন আমাদের বিজয় দিবস আসে, স্বাধীনতা দিবস আসে, ১৪ই ডিসেম্বর আসে, তখন আমরা শহীদদেরকে খুঁজে বেড়াই। বুদ্ধিজীবী যারা নিহত হয়েছেন মিরপুরে, তাদের আমরা খুঁজে বেড়াই। তার এই ধারাবাহিকতায় ১৯৯০ সালে জহির রায়হান শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে যেয়ে আমরা অনেকগুলো বধ্যভূমির সন্ধান মুক্তিযোদ্ধারা পেয়ে থাকেন। মুসলিম বাজার বধ্যভূমি, জল্লাদখানা বধ্যভূমি, রূপনগর বধ্যভূমি, অনেক বধ্যভূমি, মিরপুরে শত শত বধ্যভূমি বিহারিরা সৃষ্টি করেছিল। কারণ ওরা গণহারে মানুষের, বাঙালিদের উপর গণহত্যা চালিয়েছিল। লাশগুলো রাস্তায় পড়ে থাকবে, গন্ধ আসবে, এই জন্য ওরা বিভিন্ন জায়গায় গর্ত করে লাশগুলো বিভিন্ন গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিয়েছিল। মুসলিম বাজার বধ্যভূমি তারই অংশ। ওখানে একটি জলাশয় ছিল পুকুরের মতো। সারা মিরপুরে ১১, ১২, ১৩ ওই সমস্ত এলাকার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করে রাতের গভীর অন্ধকারে লাশগুলো মুসলিম বাজার বধ্যভূমিতে ওরা ফেলে দিয়ে এবং কচুরিপানা দিয়ে ঢেকে রাখত। ১৯৯৯ সালে যখন মুক্তিযুদ্ধ জাদুঘর বধ্যভূমির সন্ধান করে, তখন আমরা মিরপুরে যারা শহীদ পরিবার আছে, যারা এখনও বেঁচে আছেন, তাদের কথা মতো আমরা মুসলিম বাজারের সন্ধান পাই। সেখানে আমি নিজেও গিয়েছি। আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর তখন ট্রাস্টি জনাব আক্কু চৌধুরীর নেতৃত্বে সেই মুসলিম বাজারের খনন কাজ শুরু হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ ডিভিশন সেখানে খনন কাজ পরিচালনা করে। সেখান থেকে আমরা অনেক মানুষের হাড় গোড়, মাথা, অনেক মহিলাদের শাড়ি, চুলের ফিতা, চুড়ি, এগুলো আমরা সেখান থেকে উদ্ধার করি। এবং খনন কাজে অনেক হাড়গোড়, ৫৯৩টি হাড়গোড় সেখান থেকে উদ্ধার করা হয়েছিল। হাড়ের পায়ের অংশ, হাতের অংশ, মাথার অংশ বিভিন্নভাবে আমরা মুসলিম বাজার বধ্যভূমি থেকে উদ্ধার করি, যেগুলো আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। মিরপুর এটি দুর্ধর্ষ এলাকা। মিরপুর যখন নাম শুনলেই মনে হয় যে বিহারি অধ্যুষিত এলাকা এবং সেখানে গেলে আর প্রাণে ফিরে আসা যাবে না, এরকম দুর্ধর্ষ এলাকা ছিল। মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে মিরপুর শত্রুমুক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু যারাই সেখানে গিয়েছে তারাই নিহত হয়েছেন বিহারিদের হাতে। শহীদুল্লাহ কায়সার এবং তারপরে তার ভাই জহির রায়হানও এই বিহারিদের হাতে সেখানে শহীদ হয়েছেন। অগণিত মানুষ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা প্রিয় নাগরিক অনেকেই সেখানে শহীদ হয়েছেন। তো মুসলিম বাজার বধ্যভূমি আমরা যখন খনন করতে যাই, তখন অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করে স্থানীয় জনগণ। কারণ তারা সেখানে ব্যবসা করেন, অনেক দোকান, বিভিন্ন মার্কেট। তখন তারা ভাবলো যে আমরা খনন কাজ করলে আমরা ওখানে একটি স্থাপনা বানাবো, তাদের সম্পত্তি, তাদের জমি জমা বেদখল হয়ে যাবে, যার জন্য স্থানীয় লোকজন আমাদের বিরোধিতা করে। কিন্তু আমরা সেখানে স্থাপনা তৈরি করতে পারি নাই। মুক্তিযুদ্ধ জাদুঘর বিভিন্ন চেষ্টা করেও আমরা সেখানে স্থাপনা তৈরি করতে পারি নাই। যেহেতু মসজিদের সামনেই পুকুরটা ছিল, পুকুরটা মূলত অজু করার জায়গা ছিল মুসল্লিদের, নুরি মসজিদ নাম ছিল তখন। ওই পুকুরটাতে ১৯৭১ সালে ২৬শে মার্চ থেকে ৩০শে জানুয়ারি ৭২ পর্যন্ত হত্যাকাণ্ড ঘটিয়ে লাশগুলো ওই পুকুরের মধ্যেই ফেলে রেখেছিল। এবং এই পুকুরটা প্রায় ভরে গিয়েছিল লাশে। পরে কচুরিপানা দিয়ে ওরা যখন এই লাশ ভেসে আসতো, ভেসে উঠতো, কচুরিপানা দিয়ে ঢেকে রাখতো বিহারিরা। এভাবেই তারপর যখন আমরা ওখানে খনন কাজ করতে যাই, মসজিদ কমিটি এবং স্থানীয় জনগণ আমাদের সাথে বিরূপ আচরণ করে বাধা দেয় কাজ করার জন্য। তখন আমরা, মসজিদটা ছিল নুরি মসজিদ,
পরে আমরা সেখানে বললাম এটা মুসলিম বাজার বধ্যভূমি মসজিদ, কিন্তু পরে মসজিদ কমিটি সেটা পরিবর্তন করে মুক্তিযোদ্ধা মসজিদ নামকরণ করে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিদের আন্তরিকতার কোনো অভাব ছিল না, কিন্তু রাষ্ট্র ক্ষমতা ছিল বৈরী। রাষ্ট্র ক্ষমতায় বৈরী ছিল, তখন মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ক্ষমতায় ছিল না, একটি স্বাধীনতা বিরোধী সরকার ক্ষমতায় ছিল। তারাই মূলত কলকাঠি নাড়িয়েছে যাতে আমরা ওখানে কোনো স্থাপনা তৈরি করতে না পারি, যাতে শহীদদের কোনো স্মৃতি ওখানে না থাকে, কারণ তাদের স্বার্থের ব্যাঘাত ঘটবে, তাদের সম্পত্তি হাতছাড়া হবে। আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর বিশাল একটি পরিকল্পনা ছিল, প্রায় 1 একর জমি জুড়ে ওখানে স্থাপনা তৈরি করার কথা ছিল, শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটি শহীদ মিনার তৈরি করার ইচ্ছা জাদুঘরের ছিল। কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতা আমরা পাইনি, যেহেতু বৈরী সরকার ছিল, তাদের পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে, সরকার আমাদের অসহযোগিতা করার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন, তারা আসলে ওখানে তেমন একটা কিছু করার মুক্তিযুদ্ধ জাদুঘরের ছিল না। মুক্তিযুদ্ধ জাদুঘর আশ্বস্ত হইতে পারেনি, এই কারণে হয়তো ওরা কোনো এক সময় এই মসজিদটাকে অন্য কিছু নামে ব্যবহার করবে। তখন আমরা মিরপুরের জল্লাদখানায় এবং মিরপুর মুসলিম বাজারে এবং অত্র এলাকায় যত মানুষকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডে যারা নিগৃহীত হয়েছেন, শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের স্মৃতির প্রতি আমরা তাদের স্মৃতি রক্ষার্থে মূলত আমরা পরে মসজিদের ভিতরে একটি কলাম আমরা কালো করে দিয়েছি, কারণ ওখানে যারা নামাজ পড়তে যাবেন তারা নিশ্চয়ই প্রশ্ন করবেন যে কালো কেন, সব পিলারগুলো সাদা, এটা কেন কালো। তখন আমরা এই জন্যই কালো করে দিয়েছি যেন পরবর্তী প্রজন্ম বুঝতে পারে যেখানে একটি বিশাল হত্যাকাণ্ড হয়েছিল এই মসজিদের ভিতরেই, এই মসজিদের এলাকার মধ্যে, তখন ওরা যেন বুঝতে পারে যে শোক, এই কলামটি হচ্ছে শোকেরই একটা প্রতিচ্ছবি। মুক্তিযুদ্ধ জাদুঘর মুসলিম বাজারের শহীদদের একটি তালিকায় তৈরি করেছিল, কিন্তু অত্র এলাকায় কোনো ব্যানার বা মসজিদের ভিতরে যে তালিকাটা আমরা রাখব, সেই রাখার যে আমাদের ইচ্ছা, সেটাও স্থানীয় জনগণ এবং মসজিদের কমিটির লোকজন তারা কখনোই সেটি দিতে চায়নি। আমরা অনেক মুক্তিযুদ্ধ জাদুঘর অনেক চেষ্টা করেছি, অনেক আমাদের ট্রাস্টিরা সবাই সেখানে গিয়েছিলেন যে অন্তপক্ষে তালিকা আমরা এখানে দেই মসজিদের সামনে, যাতে জনগণ বুঝতে পারে এই লোকগুলো, এই পরিবারগুলো এখানে শহীদ হয়েছে, তাদের স্মৃতিকে রক্ষার জন্যই আমরা ওই কাজটি করতে চেয়েছিলাম, কিন্তু আমরা পুরোপুরি বাধাপ্রাপ্ত হয়েছি। তারপরে আমরা শেষ চেষ্টা হিসাবে একটি কলামকে আমরা কালো করে দিয়েছি শহীদদের স্মৃতিকে ধরে রাখার জন্য।